বাংলাদেশ নেপালের সঙ্গে গোল শূন্য ড্র করেছে এবং প্রথম ফ্রেন্ডলিতে ড্র করার পরে হাভিয়ের কাবরেরা বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ বলছেন ন্যায্য ফলটাই নাকি এসছে এই ম্যাচে। তার দৃষ্টিতে দুই দল লড়েছে সমানে সমান এবং তিনি বলছেন খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়েছে, সমান লড়েছে দুই দল। শুরুতে তারা অর্থাৎ নেপাল আমাদের চেয়ে ভালো খেলেছে, ধীরে ধীরে কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণ আমরা নিই। প্রথমার্ধের শেষ দিকে আবারও ভুগতে হয়েছে, আসলে পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণটা এদিক ওদিক হেলেছে। তবে আমি মনে করি ম্যাচটা সমানে সমান, 50-50 ড্রই ন্যায্য ফল। এখন ড্র কি ন্যায্য ফল? যেভাবে খেলা হয়েছে তাতে ড্রয়ের বাইরে আসলে আর কিছু কোনো দল গোল করতে পারতো বলে মনে হয়েছে। আসলে তো এই বাছাই পর্ব, এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখেই তো এই দুইটা প্রীতি ম্যাচ বাংলাদেশ আয়োজন করেছে, খেলতে গিয়েছে। আমার যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, কালকের ম্যাচটাতে সেই মূল টার্গেটটাকে সামনে রেখে কি কোনো একটা পারপাস দেখেছেন? আপনি যখন খেলা চলে তখন আপনি বলতেছিলেন যে কোনো পারপাস নাই, এই টিমটা যে খেলছে কোনো পারপাস দেখা যাচ্ছে না এবং দুইটা তিনটা পাস একসঙ্গে করে বিল্ড আপ বাংলাদেশ করেছে এমনটাও দেখা যায় নাই। না, এই ধরনের ম্যাচগুলোতে তো সাধারণত কোচ এমন কিছু ট্যাকটিক্স ইমপ্লিমেন্ট করতে চাইবেন যে আমি একটু বাজিয়ে দেখি, যে আমি একটা কাউন্টার অ্যাটাকিং খেলা আমি যদি দিতে পারি, এই টিমটাকে ভালো পজিশন যদি রেখে আমি খেলা নিচ থেকে বিল্ড আপ করতে পারি। কোনো দিকটাই কিন্তু ওইভাবে আপাত দৃষ্টিতে দৃশ্যমান হয়নি এবং সেটাই বোধহয় বাংলাদেশের জন্য হতাশার কারণ। বাংলাদেশ যে 11টা নামিয়েছে সেখানে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা হয় নাই, যেটা মনে হয়েছে বাংলাদেশের মিডফিল্ডটা স্ট্যাগনেন্ট হয়ে পড়েছে, সেখানে তেমন কোনো ডায়নামিক রোটেশন আমরা দেখি নাই। তারপরে সেখান থেকে বিল্ড আপ হয়েছে তেমনও না। বাংলাদেশের আক্রমণ বলতে আমরা দেখেছি শুধুমাত্র সেট পিসগুলো, তাও লং থ্রো মোস্টলি এবং তার সঙ্গে কিছু কর্নার কিক। খুব ভালো কিছু সেট পিস কিন্তু নিয়েছিলেন জামাল, প্রথমে একটা গোলও পেয়ে গেছিল কিন্তু সেটা অফসাইডে বাতিল হয়েছে। সুমন রেজা যেটা করেছিলেন। আমার মনে হয় হামজা সমিতদের একটা যে অভাব সেটা এই ম্যাচে একেবারে পরিষ্কার। কিন্তু হামজা সমিতকে যদি আপনার প্রয়োজন হয় নেপালকে হারানোর জন্য, তাহলে আপনার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে কি আপনি শঙ্কিত হবেন? কিছুটা হলেও শঙ্কিত হব। আমার মনে হয় কি বাংলাদেশ যখনই স্টার্ট করে, ধরেন দুইটা ম্যাচ সামনে আর একটা ম্যাচ আছে, প্রথম ম্যাচটা না বাংলাদেশ স্টার্টটা খুবই স্লো করে, কেমন নিজেদের একটা রিদমটা খুঁজে পেতে অনেক সময় নিয়ে নেয়। কিন্তু আমার মনে হয় সেকেন্ড ম্যাচটাতে আপনি দেখবেন যে শুরু থেকে ওই রিদমটা থাকবে। কিন্তু অলওয়েজ বাংলাদেশ ফার্স্ট ম্যাচে যদি দুইটা ম্যাচের যদি ফ্রেন্ডলি থাকে তখন ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ একটু ব্যাকফুটে শুরু করে। এই কারণটার এইটার কোনো, এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে এইটা আপনি আসলে মেলাতে চাইছেন সম্ভবত গত বছরের মালদ্বীপের সঙ্গে ম্যাচটার সঙ্গে। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ নভেম্বরে গত বছর দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল, যে দুটো ফ্রেন্ডলি ম্যাচের ভেতরে একটাই তারা জিতেছিল, প্রথমটায় তারা হেরেছিল। বাংলাদেশের শেষ 5 ম্যাচের ফলও খুব আশা জাগানিয়া কিছু নয় এবং লোককে প্রত্যাশা করছিলেন যে অন্ততপক্ষে নেপালের সঙ্গে বাংলাদেশ জেতার সামর্থ্যটুকু রাখবে। কিন্তু নেপালও ওই অর্থে খুব সাহসী ফুটবল খেললো না, বাংলাদেশকেও আমরা সাহস সঞ্চার করতে দেখলাম না। দুই দলই মোটামুটি একটা ড্র নিয়েই পুরো হ্যাপি আমরা, এরকম একটা মেন্টালিটিতে খেলাটা এগিয়েছে, সেরকমই দেখেছি আমার কাছে যতটুকু মনে হচ্ছে। যতটুকু দেখেছেন তাতে অনেকেই হয়তো হতাশ হবেন, হতাশ হওয়াটা খুবই স্বাভাবিক এবং হতাশার গল্প যখন আমাদের বলতে হয় তখন ওই জায়গা থেকে বোধহয় একটু শুনতে হয়। আমরা মমিন রোহনের সঙ্গে যুক্ত হব, যিনি নেপালে এই ম্যাচটা কভার করেছেন। তিনি কি আমাদের সঙ্গে আছেন? আচ্ছা, মমিন রোহনের সঙ্গে আমরা নিশ্চয়ই যুক্ত হব, তার জন্য আমাদের অপেক্ষা চলছে। আমরা এই ম্যাচে যদি ফোকাস করি, বাংলাদেশ যেভাবে তাদের 11টা সাজালো, গোলকিপিং পজিশনে হোসেন সুজন স্টার্ট করলেন, স্বাভাবিকভাবে মিতুল মার্মা ছিলেন না, রাইট ব্যাকে রহমত, লেফট ব্যাকে সাদউদ্দিন একটা রেড কার্ড দেখলেও দেখতে পারতেন, কপাল বোধহয় ভালো, রাইট ব্যাকে সাদউদ্দিন শুরু করেছেন দুঃখিত এবং লেফট ব্যাকে শুরু করেছেন রহমত। একটা ইয়েলো কার্ড ফার্স্ট হাফে দেখছেন, সেকেন্ড হাফে একটা ইয়েলো কার্ড দেখার খুব কাছাকাছি ছিলেন, পরেই কোচ তাকে বদলি করিয়ে নেন। সেই ডিসিশনটা আমার মনে হয় একটু ট্যাকটিক্যালি ছিল, খুব ভালো ডিসিশন আমার মনে হয়। কিন্তু আমার মনে হয় ফরওয়ার্ড লাইনটা নিয়ে কাবরেরার তেমন একটা পরিকল্পনা, যেটা খুবই ভাইটাল। আপনার যদি ম্যাচ জিততে হয়, আপনি যত ভালো ডিফেন্স করেন, যত ভালো মিডফিল্ড দিয়ে আপনি ব্লকটা করেন, মিড ব্লক, লো ব্লক যাই বলেন, কিন্তু গোলটা তো বের করতে হবে আপনাকে। ম্যাচ জিততে হলে তো একটা হলেও আমাদের গোল করতে হবে। আর সেই ক্ষেত্রে ফরওয়ার্ড লাইন নিয়ে কী পরিকল্পনা আছে, অনেক দিন ধরে কোচিং করছেন উনি,
আমি বুঝতে পারি নাই যে নেপালের সঙ্গে ফার্স্ট প্রীতি ম্যাচে একটা গোল যেহেতু আসে নাই, সেকেন্ড ম্যাচে যদি আমরা একটা গোল না পাই, মানে সেটা আসলে খুবই খুবই খারাপ হবে আমার মনে হয়। এবং তারপর আর আপনার হাতে থাকবে মাসখানেক সময় হংকংয়ের সঙ্গে দুটো ম্যাচ খেলার জন্য, Exactly. এবং তারপরেই আপনার হয়তো ভাগ্য নির্ধারণ হয়ে যাবে আপনি এশিয়ান কাপে থাকছেন কি থাকছেন না। এটা আরও বেশি চাপ প্রয়োগ করতে পারে কোচ কাবরেরার ওপরে যদি তিনি পরের ম্যাচটা না জিততে পারেন। তিনি কি আসলে নিজের দিকে চাপ নিয়ে যাচ্ছেন? আমি জানি না। আমার মনে হয় খুব একটা চাপ তিনি নিচ্ছেন না। আমার মনে হয় নেক্সট ম্যাচে তিনি ওইভাবেই প্লেয়ারদেরকে ডিরেকশন দিবেন যে ভাই ওপেনিং 30 মিনিটসে আমার গোল দরকার, তুমি কাউন্টার অ্যাটাক করো, তুমি ফাস্ট বিল্ড আপ করো, তুমি প্রথম থেকেই অ্যাটাকে চলে যাও। কারণ ফার্স্ট 30 মিনিটসে যদি তার আর্লি গোল এসে পড়ে তাহলে তুমি মানে ম্যাচের নিয়ন্ত্রণটা বাংলাদেশের হাতে থাকবে। আর একটা দুইটা গোল যদি সেকেন্ড ম্যাচে আমরা না দেখতে পারি, যদি গোল না হয় আনফর্চুনেটলি, তো এশিয়ান কাপের বাছাই যে হংকংয়ের ম্যাচটা অবশ্যই ওটাতে বাড়তি প্রেশারে প্লেয়াররা সেখানে যাবে। এই বাংলাদেশের খেলা দেখে কখনো মনে হয়েছে যে বাংলাদেশ আসলে এই ম্যাচে গোল করবে? ফার্স্ট হাফে একটা ভালো সুযোগ ছিল, সুমন রেজা যেটা ওপর দিয়ে মেরেছেন। এই ছাড়া আমার কাছে আসলে মনেই হয় নাই যে বাংলাদেশ গোল করতে পারে। এমন কোনো পরিস্থিতি ম্যাচে কি তৈরি হলো যেখানে বাংলাদেশ খুব একটা ভালো বিল্ড আপ থেকে বক্সের ভেতর থেকে শট করলো, যেটা কিরণ কুমার চেমজংকে সেভ করতে হয়েছে, মানে নেপাল ক্যাপ্টেনের কথা বলছি অথবা নেপাল গোলকিপারের কথা বলছি, এরকম কোনো পরিস্থিতির মুখোমুখিও তো নেপালকে আসলে বাংলাদেশ করতে পারে নাই আমার দৃষ্টিতে। তাহলে গত 20 দিনের যে বাংলাদেশের প্রস্তুতি তার ছিটে ফোটা কোচ বলছেন যে 50-50 ম্যাচ হয়েছে। ওই আমি যেটা বললাম ভাই, যখন দুইটা ম্যাচ হয়, ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ অলওয়েজ খুবই স্লো স্টার্ট করে, বিল্ড আপ করতে সময় নেয়, ফাইনাল থার্ডে গিয়ে শর্ট অন টার্গেট নিতে ব্যর্থ হয় প্লেয়াররা। কিন্তু সেকেন্ড ম্যাচটাতে আমার মনে হয় যে বাংলাদেশ এই দিকগুলোতে অনেক ইমপ্রুভ করবে। ইমপ্রুভ করা বাংলাদেশের খুব বেশি প্রয়োজন। এখন এর পেছনে অনেকে যুক্তি দেখাতে পারেন যে বাংলাদেশের একটা টিম যেহেতু আন্ডার-23 টুর্নামেন্টে অংশ নিচ্ছিল এবং এএফসি কোয়ালিফায়ার্সে যে আন্ডার-23 ম্যাচে বাংলাদেশ ইয়েমেনের কাছে হেরে গেছে, ইয়েমেনের কাছে শেষ মুহূর্তে গোল হজম করে হারের পরে বাংলাদেশের ওই টিমটাও বাদ পড়ে গেছে। ওইখানে ফাহমিদুল ছিলেন, ওখানে কিউবা মিচেল ছিলেন, যে কিউবা মিচেলের হয়তো খেলা হয় নাই, ওখানে শেখ মোরসালিন ছিলেন। বাংলাদেশ দলে নিয়মিত খেলেন এরকম কয়েকজন ফুটবলার আবার ওই টিমে ভাগ হয়ে গিয়েছেন। এই কারণে হয়তো হাভিয়ার কাবরেরা বলতে পারেন যে তিনি তার সেরা দলটা পান নাই। কিন্তু নেপালের ক্ষেত্রেও তো সেই একই যুক্তি খাটে। এই যে একটা হতাশার দিন বাংলাদেশের ফুটবলে গেল, এই গল্পই আমরা একটু শুনতে চাই মোমিন রোহনের কাছ থেকে। মোমিন রোহন, আপনি কাঠমান্ডুতে আছেন, বাংলাদেশের এই ড্র যেটাকে হারের মতো আমার কাছে ঠেকছে, আপনার কাছে কেমন মনে হয়েছে মাঠে বসে? অ্যাবসলিউটলি, আসলে আমরা যারা সাংবাদিক যারা, তাদের কাছে আসলে এই মতামতটা দেওয়ার সুযোগ নেই। তবে আমরা কথা বলেছি, ওখানে যারা দর্শকরা এসেছিলেন, বাংলাদেশি সাপোর্টার্স যারা ছিলেন, তারা আসলে সবাই বলছেন যে র্যাঙ্কিং এ নেপাল এগিয়ে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবল ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে, বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের যে ভালোবাসাটা নতুন করে গড়ে উঠছে, যে আগ্রহ নতুন করে তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে বোধহয় এখন র্যাঙ্কিংটা ম্যাটার করে না। বাংলাদেশের এই ম্যাচে আরো বেটার খেলা উচিত ছিল। বেশ কিছু জায়গায় বাংলাদেশ আসলে দু একটা সুযোগ পেয়েছে, খুব বেশি সুযোগও তৈরি করতে পারেনি, এবং সেই সুযোগগুলোকে কাজে লাগানো উচিত ছিল। সুমন রেজার যেই সুযোগটার কথা আপনারা বলছিলেন, ওই সুযোগটা বিশেষ করে আক্ষেপ ছড়িয়েছে, আফসোস ছড়িয়েছে। অনেকেই বলছে যে সুমন রেজা আরেকটু মাথাটা ঠান্ডা রেখে অন টার্গেটে যদি মারতে পারতেন তাহলে হয়তো বাংলাদেশ এগিয়ে যেতে পারতো, এবং যদি আর্লি বাংলাদেশ লিডটা নিতে পারতো তাহলে হয়তো ম্যাচের চিত্রটা অন্যরকম হলেও হতে পারতো। এই 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 কথাগুলো বা এই আক্ষেপগুলো ছড়াচ্ছে। ম্যাচের পরে অনেক দর্শক অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করছিলেন এবং তারা একটা কথাই বলছিলেন যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের যে জোয়ার তৈরি হয়েছে, সেই জায়গায় নেপাল বাংলাদেশের থেকে অনেক অনেক পিছিয়ে। হয়তো পেন এন্ড পেপারসে র্যাঙ্কিং এ বাংলাদেশ পিছিয়ে, কিন্তু সাম্প্রতিক সময় বাংলাদেশের যে চিত্র, বাংলাদেশের ফুটবলের যে অবস্থা, সেই জায়গায় বাংলাদেশ নেপালের থেকে অনেক এগিয়ে। এই ম্যাচটায় বাংলাদেশের জেতা উচিত ছিল। সমর্থকরা ড্র নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। কোচ যদিও বা বলছেন যে তিনি আসলে হতাশ নন বা অসন্তুষ্ট নন, তিনি ড্র করতে পেরেছেন, আগের ভুলগুলো বাংলাদেশ করেনি। কিন্তু সমর্থকদের পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তারা এই ড্রটাকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না। কোচ যতই দাবি করুন যে ড্র তিনি করতে পেরেছেন, কিন্তু এই ম্যাচে যদি আপনি ড্র করেন, নেপাল এমন এক প্রতিপক্ষ যারা তো হংকং নয়, আপনি হংকংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এবং হংকং যেভাবে অ্যাটাক করবে সেভাবে তো নেপাল অ্যাটাক করেনি। হংকং যেভাবে প্রেস করবে সেরকম কোনো প্রেসের মুখোমুখি বাংলাদেশের মিডফিল্ড বা ডিফেন্স লাইনকে হতে হয়নি। তারপর যদি বাংলাদেশ ম্যাচে আসলে দুটা তিনটা অ্যাটলিস্ট সঙ্গবদ্ধ অ্যাটাক করতে না পারে,
সেই হতাশাটা তো আমরা বাংলাদেশ থেকে বুঝেছি, সেই হতাশাটা বাংলাদেশ থেকে নেপালে যখন আপনি খেলাটা দেখছেন, মানে নেপালের মাঠে বসে খেলা দেখছেন, তখন মানে কোচদের হতাশা কি আপনার চোখে পড়েছে, বা প্লেয়ারদের ভিতরে হতাশা কি চোখে পড়েছে? কোচের কথা আগে বলি আপনাকে, কোচের হতাশা অবশ্যই পড়েছে। বেশ কিছু জায়গায় কোচকে দেখছিলেন মেজাজ হারাচ্ছেন, এবং রেফারিং নিয়েও কোচের কিছু জায়গায় আমরা দেখেছি মেজাজ হারাচ্ছিলেন। এবং আরেকটা বিষয় বলে রাখা উচিত, নেপাল আসলে যেই মাঠটাতে খেলেছে, আপনি জানেন যে এই মাঠটা কিন্তু আনফিট, ফিফা এবং এএফসি কিন্তু ব্যান করেছে, এবং 2023 সাল থেকে কিন্তু এই মাঠটাতে ব্যান চলছে। মাঠের অবস্থা খুব একটা ভালো মনে হয়নি। ফার্স্ট ম্যাচে বাংলাদেশ যেভাবে খেলেছে আমরা দেখেছি যে মাঠের জন্য কিছু কিছু জায়গায় বাংলাদেশে স্ট্রাগল করতে হয়েছে, সাফার করতে হয়েছে। এবং আপনি প্লেয়ারদের যে কথাটা বলছিলেন যে প্লেয়ারদের মধ্যে সেই হতাশা ছিল কিনা, হ্যাঁ, প্লেয়াররা যখন প্রথমেই যখন বাংলাদেশ ভালো সুযোগ পেলো, অন টার্গেটে তারা রাখতে পারলো না। এবং এই প্রবলেমটা কিন্তু আমরা সবসময় দেখি, ফিনিশিং এ গিয়ে, অ্যাটাকিং থার্ডে গিয়ে বাংলাদেশ যে চান্স গুলো ক্রিয়েট করে সেগুলোকে অন টার্গেটে না রাখতে পারার যেই প্রবলেমটা, এটা কিন্তু আমরা সবসময় দেখি। গতকালকের ম্যাচেও সেটা ছিল। শুরুতেই যদি বাংলাদেশ স্কোরটা করতে পারতো, সুমন রেজা ওই সুযোগটাকে যদি কাজে লাগাতে পারতো, গোলে কনভার্ট করতে পারতো, তাহলে হয়তো পরবর্তীতে আরো সুযোগ তৈরি হতো। কিন্তু প্লেয়ারদের মধ্যে পরবর্তীতে সুযোগ তৈরি হয় না। সংঘবদ্ধ অ্যাটাকের কথা আপনি বলছিলেন, সংঘবদ্ধ অ্যাটাক তৈরি হয়নি। টিমের মধ্যে যে কম্বিনেশন থাকা দরকার ছিল, প্রপার কম্বিনেশন আমরা দেখতে পাইনি। সেক্ষেত্রে অবশ্য অনেকে বলছেন হয়তো হামজা নেই, কিংবা এই টিমের বেশ কয়েকজন ফুটবলার আন্ডার 23 টিমে খেলছে, মোরসালিন নেই, একজন অ্যাটাকিং মিডফিল্ডারের অভাবটা বাংলাদেশ কালকে বেশ ভালো ভুগিয়েছে। এবং আরো একজনের কথা আমি বলবো, স্পেশালি তার সাথে আমার কথা হয়েছে, নেপালের কিংবদন্তি ফুটবলার রাজু শাখাই। তিনি কালকে মাঠে বসে খেলা দেখছিলেন এবং কাগজ কলম নিয়ে তিনি কিন্তু টুকছিলেন যে কে কয়টা মিস করছে, কে কয়টা ভুল করছে। এবং তিনি যেটা বলেছেন তার একদম সাফ কথা, তিনি বলছেন বাংলাদেশের কোনো স্ট্রাইকারই নেই, তার চোখে বাংলাদেশের কোনো স্ট্রাইকার নেই যে স্কোর করতে পারে, গোল করতে পারে, এরকম অ্যাবিলিটি কারো নাই। তিনি বলছেন একটা সময় তিনি কিন্তু বাংলাদেশে ফুটবল খেলেছেন, টানা 4 বছর তিনি ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে খেলেছেন, তিনি কাজী সালাউদ্দিনের সাথে খেলেছেন, মনিম মুন্নার সাথে খেলেছেন, আব্দুল গাফারের সাথে খেলেছেন, শেখ মোহাম্মদ সালামের সাথে খেলেছেন, সালাম মুর্শিদ, অনেকের কথা তিনি বলছিলেন, আসলামের সাথে খেলেছেন, এই ফুটবলারদের কথা বলছিলেন। এবং তখন তিনি বলছেন যে সেই সময়টা ইন্ডিভিজুয়াল এক একজনের নাম বলা যেত, এক একজনের খেলা দেখতে বাংলাদেশের দর্শকরা আসতো, এবং বাংলাদেশের ফুটবলের ওই সময়ের স্মৃতিটা তিনি রোমন্থন করছিলেন এবং বলছিলেন যে বাংলাদেশে তখন ফুটবলের ক্রেজটা ছিল অন্য রকমের। এখন সেই অর্থে কিচ্ছু নেই, এবং বাংলাদেশের ফুটবল টিমটার মধ্যে একেবারে, এবং বলছিলেন স্কোর করার মতো অ্যাবিলিটি আসলে এরকম তিনি দেখেননি কাউকে। ওই জায়গাটা বাংলাদেশকে কাজ করতে হবে, সেটা তিনি বলছিলেন। মমিন রোহন, আপনাকে ধন্যবাদ। কাঠমান্ডুর সকাল সকালে আপনার মন খারাপ করিয়ে দেওয়ার মতো কতগুলো কথা আপনাকে জিজ্ঞেস করতে হলো, এই কারণে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কি বা করার, এই আমাদের নিয়তি। অনেক অনেক ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন আশা করছি। নেক্সট ম্যাচে আপনার সঙ্গে দেখা হবে। মমিন, যে কথাগুলো বলছেন যে দলে আসলে স্ট্রাইকার নেই, এটা তো আসলে সবাই জানেন যে দলে স্ট্রাইকার নেই। দলে কে গোল করবেন? আমার কাছে মনে হয় কালকে 90 মিনিট কেন, কালকে 180 মিনিট খেলালে বাংলাদেশকে গোল করতে পারতেন না। মানে গোল করার সেই আগ্রহই আমি কারো ভেতরে আসলে দেখলাম না, যেটা প্রচন্ড হতাশার। আপনি এখানে এসছেন যদি ম্যাচ জিততে আসেন, আপনি যদি চান আপনি হংকংকে হারাতে, তাহলে তো আপনার গোল করতে হবে। গোল করতে হলে আপনাকে রিস্ক নিতে হবে। রিস্ক নেওয়ার মতো কোনো অ্যাটেম্প্ট বাংলাদেশের কোনো ফুটবলারের কাছ থেকে কোনো খেলায় আমি দেখি নাই। এখন বলতে পারেন যে হ্যাঁ, এই মিডফিল্ডটা তো চেঞ্জ হয়ে গেছে, এখন তো এই মিডফিল্ডে হামজা খেলেন, সৌমিত সোম খেলেন, বা ফাহমিদুলরা খেলেন, কিউবা মিচেল হয়তো পরে খেলবেন, কিন্তু এই যে জামাল ভুঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, এই মিডফিল্ড তো নতুন না। এই মিডফিল্ডই তো গত 3 বছর ধরে বাংলাদেশ ন্যাশনাল টিমকে টানছে। তো তারা হয়তো মাঝে দুটো ম্যাচে একসঙ্গে শুরু করতে পারেন নাই, তার থেকে কম্বিনেশন তারা ভুলে গেছেন, তা তো হওয়ার কথা নয়। আসলে বাংলাদেশের মিডফিল্ডটা নিয়ে কিন্তু আসলে তেমন কোশ্চেন উঠানোর কোনো সুযোগ নেই। যারা আছেন বেশ এক্সপিরিয়েন্স, জামাল ভুঁইয়া এতদিন ধরে খেলছেন। আমার মনে হয় যে স্ট্রাইকিং পজিশনটাতে প্লেয়াররা যদি এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে যদি মানে চাপ না নিয়ে একটু নিজের মতো করে একটু 2-1টা অ্যাটেম্প্ট না করেন, তাহলে তারা কি এশিয়ান কাপের বাছাই পর্বে যে ম্যাচগুলোতে অনেক প্রেশার থাকে, যে ম্যাচগুলোতে গোল করাটা খুবই টাফ হয়ে যায়, কারণ অপোনেন্ট আপনাকে বিন্দুমাত্র ছাড় দেবে না। কিন্তু এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তো সুযোগ থাকে। ফ্রেন্ডলি ম্যাচগুলোতে তো সবাই একটু গা ছাড়া ভাব নিয়ে খেলে। এইসব ম্যাচে যদি আপনি আপনার পোটেনশিয়ালটা রিচ না করতে পারেন, স্ট্রাইকার হিসেবে, ফরওয়ার্ড হিসেবে যদি চান্স পেয়েও তখন গোল না করতে পারেন, তো আপনি কিভাবে এক্সপেক্ট করবেন যে মূল পর্বে গিয়ে এই প্লেয়ারগুলোই গোল বের করে আনবে? একেবারে মানে সহি কথা বলেছেন। এবং এটার সঙ্গে একটু যোগ করি, বাংলাদেশ বোধহয় আম ছালা দুটোই হারালো। আলামিন যিনি গেলেন আন্ডার 23 টিমের সাথে, সেখানেও গোল পাওয়া হলো না। এখানে থাকলে হয়তো তিনি কিছুটা গুছিয়ে নিতে পারতেন, বা সেই সুযোগটা হয়তো থাকতো। এবং বাংলাদেশ দু জায়গায় ভাগ হয়ে দুটোই তাদের গেল। এরপরে খেলতে হবে কম্পিটিটিভ ম্যাচ, এবং পরের ম্যাচটাই এর পরের মঙ্গলবার
অর্থাৎ 9 তারিখে বাংলাদেশ ভার্সেস নেপাল সেকেন্ড ম্যাচ। দেখা যাক সেই ম্যাচে বাংলাদেশ আসলে প্রত্যাশিত ফলটা পায় কিনা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.